আরে ভাই সুরেশ, আজকে আমার কপালটা একেবারে সোনা কপাল। জালটা ফেলতে না ফেলতেই কতগুলো তরতাজা মাছ উঠে এসেছে। যাই জলদি বাড়ি যাই, গিন্নির হাতের মাছ ভাজা খাবো। বন্ধুরে, তুই তো ভালোই ভালোই এতগুলো মাছ পেয়ে গেলি, আর আমার কপালটা দেখ, একটা মাছেরও কোনো দেখা পাচ্ছি না। আজকের দিনটা যে কিভাবে চলবে আমার কে জানে, উপরওয়ালাই জানে। ওমন মাঝে মধ্যে ফুটা কপাল আমারও থাকে, বুঝেছিস? এক কাজ কর, এখন তো দুপুর হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাই চল। খাবার দাবার খেয়ে বিকেলবেলা না হয় তুই আবার মাছ খুঁজতে আসিস, কেমন? হ্যাঁ রে বন্ধু, ঠিকই বলেছিস, ক্ষুধাও পেয়েছে অনেক। চল বাড়ির দিকে যাই। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো, মানুষটা তো এখনো মাছ ধরে ফিরেই এলো না। কখন আসবে আর আমি কখনই বা রান্নাটা চাপাবো, উপরওয়ালাই জানে। এই তো তোমার নাম করতে করতেই তুমি চলে এলে, তবে তোমার জালটা খালি কেন? আর বলো না বউ, সকাল থেকে এত চেষ্টা করেও একটা মাছও জালের মাঝে তুলতে পারলাম না। এখন ভাবছি খাবার খেয়ে এরপর বিকালে আবার যাব, বুঝেছো? এ মা, এ কি বলছো তুমি? একটা মাছও আনতে পারোনি? ঘরে তো খাবার দাবার কিচ্ছু নেই, রাতের কটা বাসি ভাত পড়ে আছে, তুমি কি খাবে দুপুরে? আজকের দিনের মতো বাসি ভাত খেয়েই চালিয়ে নিতে হবে আর কি। হ্যাঁ গো, শুনছো? দেখতে দেখতে কিন্তু বৈশাখ মাস চলে এলো, ঝড় তুফানের মৌসুম। এই মৌসুমে কিন্তু এভাবে নদীর ধারে মাছ ধরতে যাওয়া যাবে না। হ্যাঁ বউ, আমিও তাই ভাবছি। এই বৃষ্টি বাদলার দিন মাছ ধরার কাজ বাদে অন্য একটা কাজ আমায় খুঁজতে হবে। হ্যাঁ গো, এত ঝড় তুফান হচ্ছে, এর মাঝে তুমি আবার মাছ ধরতে বেরিয়ে যাচ্ছ। আজকে না হয় না যাও। বউ, আমাদের মতো গরিব জেলেদের প্রাণের মায়া করলে যে হয় না। প্রাণের মায়া করলে আমাদের পেটের খাবার কে জোগাড় করে দিবে বউ? আমি যাচ্ছি। হ্যাঁ গো, সাবধানে যাও। আর দেখো, আবহাওয়া যদি বেশি খারাপ হয় বাড়ি ফিরে এসো, সবার আগে তো জীবন নাকি। হে উপরওয়ালা, সকাল থেকে এত চেষ্টা করার পরেও এক টুকরো মাছও খুঁজে পাচ্ছি না। এই ঝড় তুফানের মধ্যে জীবনের ঝুঁকি নিয়েই মাছ ধরতে বের হয়েছি। দয়া করে একটা দুটো মাছ আমার জালে ফেলো ঈশ্বর, না হলে যে আজ না খেয়ে থাকতে হবে। তখনই সুরেশ দেখতে পায় নদীর জলে ফুটফুটে ছোট বাচ্চা ভেসে আসছে। হ্যাঁ, এ কি? এ আমি কি দেখছি? এ দেখা যায় ছোট্ট ফুটফুটি শিশু। আহারে, কেমন করে কান্নাকাটি করছে। বাচ্চাটাকে জলদি তুলে নি, কে জানে বাচ্চাটা কার। এই মা, কি ভয়ানক ঝড় তুফান শুরু হয়েছে। হে ঈশ্বর, আমার স্বামীকে তুমি দয়া করে রক্ষে করো। সুরেশের সামনে হঠাৎ এক জলপরি আসে। হে জেলে, আমি হলাম জলপরি। জলকন্যা আমার একমাত্র আদরের সন্তান। আমার রাজ্যে আমার কন্যাকে হত্যার ষড়যন্ত্র চলছে, তাই আমি চাই আমার কন্যা বড় হওয়ার আগ পর্যন্ত সে তোমার সঙ্গেই থাকুক। দয়া করে আমার সাহায্য করো। নিশ্চয়ই পরিমা, আমি আপনার সাহায্য করতে চাই, কিন্তু আমি যে অনেক গরিব, নুন আনতে পান্তা ফোরায়। আপনার মেয়েকে তো খুব ভালো করে মানুষ করতে পারবো না। তুমি নিজের সন্তানকে যেমন করে মানুষ করতে, আমার সন্তানকে ঠিক তেমনভাবে নিজের সন্তান ভেবে মানুষ করবে জেলে। একটা কথা মনে রেখো, আমার মেয়ের চোখের জল কোনোদিন যেন মাটিতে না পড়ে, তাহলে গ্রামে শুরু হবে ভীষণ দুর্যোগ। জলকন্যা এখন আধ পাঁচটা মনীষী সন্তানদের মতোই সাধারণ, বড় হওয়ার সাথে সাথে ওর শক্তিও প্রকাশ পাবে। ঠিক আছে পরিমা, আজকে থেকে সবাই জলকন্যাকে আমার নিজের কন্যা হিসাবে চিনবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান আপনার কাছে নিরাপদে ফিরিয়ে দেব। এরপর সুরেশ জলকন্যাকে নিয়ে আবার বাড়ির দিকে ফিরে যায়। দেখো বউ দেখো, এই কাকে নিয়ে এসেছি আমাদের ঘরে। এ কি, এই সন্তানটি কার? আর তোমার জাল কোথায়? মাছ ধরে আনোনি এখনো তুমি? বলো।
এরপর সুরেশ তার স্ত্রীর কাছে সমস্ত ঘটনা খুলে বলে। কি বলছো? তার মানে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, ও হলো জলপরীর কন্যা, জলকন্যা। এই অসাধারণ মেয়েকে আমরা আমাদের এই গরিব ঘরে কেমন করে রাখবো গো? আমাদের নিজের সন্তান থাকলে যেমন করে মানুষ করতাম, ওকে আমরা ঠিক সেমনভাবেই মানুষ করব বউ। বিধাতার কাছে কত চেয়েছি, বিধাতা যেন আমাদের ঘরে একটা ফুটফুটে সন্তান দেয়। অবশেষে বিধাতা আমাদের প্রার্থনা শুনেই নিল বউ। ও যে কয়দিন আমাদের সাথে আছে, ওকে আমরা খুবই ভালোবাসবো। এরপর থেকে জেলে ও তার বউ জলকন্যাকে অনেক ভালোবেসে পালতে থাকে। জেলের বউ ঘরে এসে দেখে জলকন্যা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে। তার চোখের জল মাটিতে পড়ায় সমস্ত বাড়ি কেঁপে উঠছে। এ মা, বাচ্চাটির মনে হয় ক্ষুধা পেয়েছে, তাই এত কান্না করছে। জলদি জলদি দুধ গরম করে খেতে দিই, আর একটু সময় থাকলে মনে হচ্ছে আমার ঘরটাই ভেঙে পড়ে যাবে। এরপর মাধবী গরুর দুধ গরম করে জলকন্যাকে খেতে দেয়। এতে সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। যাক, অবশেষে সোনা মেয়েটা ঘুমোলো। যাই, এই ফাঁকে জলদি জলদি গিয়ে কাপড়গুলো ধুয়ে ফেলি, ঘুম থেকে উঠে আমায় না দেখলে আবার কান্না করা শুরু করবে। এরপর জেলের বউ পুকুর ঘাটে কাপড় কাচতে চলে যায়। সেখানে প্রতিবেশী মিনতির সাথে দেখা। কি গো দিদি, কতদিন পর ঘাটের পাড়ে এলে? এখন তো আর আগের মতো বাড়ির বাইরে বেরই হও না, এত কি কাজে ব্যস্ত থাকো শুনি? একটা ঘরে যে কত কাজ থাকে রে বোন, তার উপর আবার বাচ্চাটাকে সামলে দিন শেষে সময়ই পাই না কোনো, তাই আর কি। বাবা, বাচ্চা? তোমার ঘরে বাচ্চা আসলো কবে গো? তুমি না বন্ধা, তাহলে তোমার ঘরে বাচ্চা কি করে এলো? বন্ধা হয়েছে দেখে তাই কি আমার ঘরে সন্তান থাকাটা পাপ নাকি? কয়দিন আগে আমার স্বামী এক এতিমখানা থেকে ফুটফুটে বাচ্চাটিকে আমার জন্য নিয়ে এসেছে। আমরা ওকে দত্তক নিয়েছি, বুঝেছো? আমি যাই এখন বাড়িতেই। হ্যাঁ গো, শুনছো? আমার মতো এক বন্ধা নারীর ঘরে এক সন্তানের আগমনে পাড়া প্রতিবেশীর যেন ঘুমিয়ে উড়ে গেছে। ওরা অনেক কথাবার্তা শোনাচ্ছে আমায় পিঠ পিছনে। যাই হয়ে যাক বউ, জলকন্যার আসল পরিচয় কিন্তু কোনোভাবেই তাদের বলা যাবে না, তাহলে যে আমাদের মেয়ের বড়ই বিপদ হবে, বুঝেছো তুমি? হ্যাঁ, আমি যেভাবেই হোক ওর পরিচয় লুকিয়েই রাখি। তা তুমি যে কাজ খুঁজবে বলেছিলে, পেয়েছো? না বউ, এখনো কোনো কাজই খুঁজে পাচ্ছি না, কি যে হবে। এ কি মিনতি, তোমার সাথে তো কালকে ঘাটের পাড়ে দেখা হলো, তুমি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এলে? তা কালকেই তো হঠাৎ করে তুমি বোমাটা ফাটালে। তোমার মতো বন্ধার ঘরে নাকি সন্তান, তা দেখতে এলাম। কেমন সন্তান নিয়ে এলে? তা দাও, তোমার সন্তানটিকে আমি একটু কুলে নিয়ে দেখি। এরপর সেই জলকন্যাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার গায়ের পোশাক পরিবর্তন হয়ে যায়, সে আগের চেয়ে অনেক সুন্দরী হয়ে যায়। সঙ্গে সঙ্গে মিনতি গ্রামের জমিদারের কাছে গিয়ে জেলের মেয়ের জাদু সম্পর্কে সব কিছু বলে দেয়, যা শুনে জমিদার অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে জমিদার জলকন্যাকে ধরে আনার জন্য তার লোক পাঠায়, কিন্তু জেলের বাড়িতে গিয়ে তারা কাউকে দেখতে পায় না। এ কি সিপাহী সাহেব, এখানে তো আমরা জেলের কোনো পরিবারের কাউকেই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে পালিয়ে গেছে, চলুন গিয়ে জানাই। এরপর তারা জমিদারের কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলে, যা শুনে জমিদার রণবীর রেগে যায়। বেটা জেলের কত বড় সাহস, জমিদারের সাথে চালাকি চালাকি করে কোথায় যাবি? যে করেই হোক ওই জাদুকরি মেয়েকে আমার চাই চাই সিপাহী, সারা গ্রামের নজরদারি আরও বাড়িয়ে দাও এক্ষুনি। অন্যদিকে জেলে ও তার বউ জলকন্যাকে নিয়ে দৌড়ে দৌড়ে গ্রাম থেকে অনেক দূরে এসে যায়। হ্যাঁ গো স্বামী, মনে হচ্ছে আমরা ওই গ্রাম ছেড়ে আরেক গ্রামে চলে এসেছি, কিন্তু এখানে আশেপাশে কোথাও তো কোনো বাড়িঘর দেখছি না, আমাদের কাছে কোনো টাকা পয়সাও নেই। হ্যাঁ বউ, আমিও তো আমার মাছ ধরার জাল, নৌকা সব কিছু আমার গ্রামেই ফেলে এসেছি, এখন আমরা কি করে চলবো? টাকা কোথায় পাবো বউ? আমরা কি হবে আমাদের? আমাদের না হয় যাতাভাবে চলে যাবে, এই ছোট বাচ্চাটিকে আমরা কি করে খাওয়াবো? সঙ্গে সঙ্গে ছোট্ট জলকন্যা জাদু বলে তাদের সামনে একটি বাড়ি তৈরি করে দেয়।
এ কি স্বামী, আমাদের মেয়ে আমাদের কষ্ট দেখে আমাদের জন্য বাড়ি তৈরি করে দিল, কিন্তু ও তো ছোট, ওর কাছে তো এখন শক্তি আসার কথা নয়, তাহলেও কেমন করে পারছে এইসব করতে? আমায় বলুন না আপনি। আসলে ও তো জলপরীর সন্তান, সেই জন্য অনেক ছোট থাকা সত্ত্বেও জন্মগতভাবে কিছু শক্তি ওর কাছে রয়েই গেছে বউ। এখন থেকে এই বাড়িতেই আমরা সুখে শান্তিতে বাস করব। মারে, এই হতভাগের ঘর আলো করে তুই যে আমার কাছে এলি, তোর সাথে থাকতে থাকতে আমার যে অনেক অভ্যাস হয়ে যাচ্ছে রে মা। কিছুদিন পর তুই বড় হলে জলপরি যখন তোকে নিয়ে যাবে, আমি তোকে ছাড়া কেমন করে থাকবো? বাড়িতে কেউ আছো? আমায় দুটো খেতে দাও গো, ক্ষুধায় যে মরে যাচ্ছে। তুমি কে গো বুড়িমা, এই অবেলায় আমায় ডাকছো কেন? মারে, আমি যে এক হতভাগী, আমি যে ক্ষুধার যন্ত্রণায় লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করছি, কেউ খেতে দিচ্ছে না, দুটো খেতে দে রে মা, আমি যে ক্ষুধায় মরে যাচ্ছি রে মা। আহা গো বুড়ি, কি কষ্ট তোমার, একটু বিশ্রাম করো, আমি দিচ্ছি। এরপর মাধবী খাবার আনতে রান্নাঘরে যায়। হে ঈশ্বর, বুড়িমার কষ্ট দেখে খাবার দিব বলে তো দিলাম, কিন্তু ঘরে তো উনার খাওয়ার জন্য শুধুমাত্র এই রাতের বাসি ভাতটুকুই পড়ে আছে, যাই এটাই খেতে দেই। এরপর সেই বৃদ্ধা পেট ভরে সমস্ত খাবার খেয়ে নেয়। মারে, ক্ষুধায় মনে হচ্ছিল মরেই যাব, তুই যে খেতে দিলি, তোকে অনেক ধন্যবাদ। এই সন্তানটিকে তোর নাকি রে মা? হ্যাঁ গো বুড়িমা, ও আমার মেয়ে, ওর নাম জলকন্যা। আহারে, তোর মেয়েকে দেখে আমার নাতিনের কথা মনে পড়ছে, আমারও এমন ফুটফুটে একটা নাতিন আছে। ছেলে আর ছেলের বউ সে নাতিনটাকে একটু ছুঁয়েও দেখতে দিল না, বাড়ি থেকে দিল তাড়িয়ে। ওকে একটু কুলে নিতে দিবি রে মা? নিশ্চয় বুড়িমা, কেন নয়, ওকে তুমি নিজের নাতিনের চোখে দেখতে পারো। এরপর সেই বৃদ্ধা জলকন্যাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে চমৎকারীভাবে বৃদ্ধার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে যায়। তার বয়স অর্ধেক কমে গিয়েছিল। নিজের এমন পরিবর্তন দেখে বৃদ্ধা আকাশ থেকে পড়ে। এ কি রে, এ আমি কি দেখছি? তোর মেয়ে তো কোনো সাধারণ মেয়ে নয় রে মা, তোর মেয়ে যে আমার বয়স অর্ধেক কমিয়ে দিয়েছে, শরীরে যে অন্যরকম জোর পাচ্ছি, অবশেষে একটু লোকের বাড়ি খেটে খুঁটে দুবেলা খাবার জোগাতে পারবো রে মা। তোর মেয়ের খেয়াল রাখিস রে মা, খুবই শুভ মেয়ে। নিশ্চয়ই বুড়িমা, আমার মেয়ের আমি খেয়াল রাখবো। দয়া করে এই খবরটি তুমি গ্রামে আর কাউকে দিও না। সারাদিন ধরে বাহিরে কাজকর্ম খুঁজে খুঁজে দুপুরে একটু খেতে এলাম, হাঁড়ি পাতিল সব খালি পড়ে আছে কেন বউ? খাবার কই? আর বলো না গো, এক অসহায় বুড়ি মহিলা খাবার খেতে এসেছিল, তাকে বেঁচে থাকা খাবারটুক দিয়ে দিয়েছি গো, এখন যে ঘরে আর কোনো খাবারই নেই। সঙ্গে সঙ্গে জলকন্যা জাদু বলে তাদের ফাঁকা হাঁড়ি পাতিলগুলো খাবারে পরিপূর্ণ করে দেয়, যা দেখে তারা অবাক। এভাবেই জলকন্যার সুনাম সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের সকল মানুষ তাদের সমস্যা হলেই জলকন্যার কাছে এসে সমাধান করত। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। ভাবা যায় মা, ওই গরিব জেলের ঘরে কি আশ্চর্যপূর্ণ একটি মেয়ে ভগবান দিয়েছে। ওই জাদুকরি মেয়েটাকে যে করেই হোক চুরি করে এনে শহরে যদি ভালো দামে বেচতে পারি, আমাদের জীবনটাই একদম প্রতিষ্ঠিত হয়ে যাবে মা। হ্যাঁ বৌমা, তোমার গর্ধব মাথায় এতদিনে সঠিক একটা বুদ্ধি এসেছে। শুভ কাজে দেরি কিসের? রাত্রির বেলা এই সুযোগে চলো কাজটা করে ফেলি আমরা, বুঝেছো? কি আপনি আমায় গর্দব বললেন মা? কাজটা কিন্তু একদমই ঠিক নয়। চলুন চলুন, জলদি চলুন। এরপর তারা বউ শাশুড়ি মিলে জলকন্যাকে চুরি করতে তার বাড়ি চলে যায়। সেখানে গিয়ে প্রীতি জলকন্যাকে তুলতে না তুলতে তার সমস্ত মুখ কালো হয়ে যায়, যা দেখে তার শাশুড়ি অবাক। এ কি বৌমা, তোর মুখের এ কি অবস্থা হলো রে? জলদি এই মেয়েকে নিচে নামিয়ে রাখ, এই মেয়ের শক্তি যে অপরিসীম। জলদি বাড়ি চল বৌমা। এ কি মা, এত কষ্ট করে এত দূর এলাম, আপনি হঠাৎ এই মেয়েকে রেখেই বাড়ি চলে যেতে বলছেন কেন?
আরে বৌমা বাড়ি চল, গেলে আয়নাটা দেখলেই বুঝবি কেন বলছি। বাড়ি গিয়ে প্রীতি নিজের কালো চেহারা আয়নায় দেখে অবাক হয়ে যায়। ঈশ্বর, আমার কি সর্বনাশ হয়ে গেল! আমি ওই জেলের মেয়েকে ছাড়বো না, কালই যাবো রাজার কাছে। মহারাজ, আমাদের গ্রামকে রক্ষা করুন। আমাদের গ্রামে যে অশুভ শক্তির নজর পড়েছে। জেলে সুরেশের একমাত্র মেয়ে যে ভয়ানক জাদু শক্তি জানে। জাদু শক্তি দিয়ে দেখেন মহারাজ, বিনা দোষে আমার মুখের কি দশা করেছে। কি কি বলছো তুমি প্রীতি? আমার রাজ্যে সুরেশ নামে তো কোনো জেলে ছিল না। এ আবার কোন জেলে? আমায় বলো বলো। মহারাজ, এই জেলে আমাদের গ্রামের নয়। এই জেলে পাশের গ্রাম থেকে আমাদের গ্রামে উড়ে এসে জুড়ে বসেছে। তারা তাদের মেয়ের মাধ্যমে জাদু করে গ্রামের সকল মানুষদের ক্ষতি করতে চাইছে। দয়া করে ওদের এক্ষুনি বন্দি করুন। ওদের ওই মেয়েকে মৃত্যুদণ্ড দিন মহারাজ। প্রণাম নেবেন মহারাজ। ছোট মুখে বড় কথা বলতে এখানে এলাম। এই মেয়েটি যেই শিশুটিকে অশুভ বলে দাবি করছে, সেই শিশুটি মোটেও অশুভ নয়, আমি নিশ্চিত রূপে আপনায় বলছি। বরঞ্চ সেই শিশুটি আমাদের গ্রামের জন্য, এই রাজ্যের জন্য ভীষণ শুভ একজন শিশু। কিন্তু বুড়ি দাসী, তুমি এই কথা এত নিশ্চিন্ততার সাথে কি করে বলতে পারছো? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে সেই শিশুটি শুভ? যদি থাকে তাহলে আমায় বলো, নতুবা আমার কিছু করার নেই। অবশ্যই মহারাজ, আমি নিজেই তো তার জলজ্যান্ত উদাহরণ এবং প্রমাণ। আজকে আমি এইভাবে দু পায়ে ভর করে দাঁড়িয়ে আছি। আপনার প্রাসাদে কাজ করে নিজের পেট চালাতে পারছি শুধুমাত্র ওই ফুটফুটে শুভ শিশুটির জন্য। ওই শিশুটির জাদু দ্বারাই আমি এমন সুস্থ হয়ে গেছি। নতুবা আমার ছেলে আর ছেলের বউ তো আমায় কবেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল মরার জন্যে। মহারাজ, এই বৃদ্ধা ওই অশুভ মেয়ের দলের লোক। ওর কথা বিশ্বাস করবেন না আপনি। কার কথা বিশ্বাস করব, কার কথা বিশ্বাস করব না, সেটা সময়ই বলে দিবে। তোমাদের মধ্যে যে মিথ্যেবাদী প্রমাণিত হবে তাকে কঠিন শাস্তি দিব। এরপর সেনাপতি জেলে ও তার সমস্ত পরিবারকে প্রাসাদে ধরে নিয়ে যায়। তুমি তাহলে সেই জেলে সুরেশ, যে এই ছোট্ট মেয়েটির মাধ্যমে জাদু করে আমার রাজ্যের মানুষদের ক্ষতি করছো? ছি 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 ছি, দেখলে তো বুঝাই যায় না। মহারাজ, আপনি এসব কি বলছেন? আমাদের কলঙ্ক থাকতে পারে, আমাদের এই ছোট্ট মেয়েটির কোনো কলঙ্ক নেই মহারাজ। বিশ্বাস করুন আমাদের কথা। হ্যাঁ মহারাজ, আমাদের সন্তান গ্রামের সকল মানুষদের সবসময় উপকার করে, কোনো দিন কোনো ক্ষতি করে না। আমাদের মেয়ে শুভ মহারাজ। শুভ কিনা অশুভ সেটা তখনই প্রমাণ হবে। আমার স্ত্রী বহু বছর আগেই ডাইনির অভিশাপে অসুস্থ হয়ে বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছে। তোমাদের মেয়ে যদি আমার স্ত্রীকে সুস্থ করে তুলতে পারে তবেই বুঝবো তোমাদের মেয়ে শুভ। তাহলেই তোমাদের আমি ছাড়বো, নতুবা তোমাদের আমি শাস্তির ব্যবস্থা করব। বুঝেছো কি বলেছি? ঠিক আছে মহারাজ, কোথায় আছে আপনার স্ত্রী? আমাদেরকে সেখানে নিয়ে চলুন। এরপর মহারাজ জেলে ও তার পরিবারকে তার স্ত্রীর কক্ষে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে জলকন্যা তার জাদু দ্বারা মহারাজের স্ত্রী কলাবতীকে আগের মতো সুস্থ করে দেয়। হ্যাঁ, তার মানে দাসী বুড়ি সত্যি কথা বলছিল। এই মেয়ে আমাদের রাজ্যের জন্য ভীষণই শুভ। আমার স্ত্রী অবশেষে সুস্থ হলো। এরপর মহারাজ মিথ্যেবাদী প্রীতিকে কারাগারে নিক্ষেপ করে। মহারাজ, এখন তো আপনার সকল যাচাই বাছাই হয়ে গেছে। দয়া করে এবার অনুমতি দিন, আমরা আমাদের বাড়ি ফিরে যেতে চাই মহারাজ। তোমার শুভ সন্তানের কারণে প্রায় এক যুগ পর ডাইনির অভিশাপ পেরিয়ে আমি এই সংসারে ফিরতে পেরেছি, আর তোমরা এখন চলে যাচ্ছ? রানীমা, দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ আমি একটা কাজ খুঁজছি, কোনোভাবেই কাজ পাচ্ছি না। সেই কাজ খোঁজার জন্যই যে এখন আমাদের যেতে হবে। কাজ ছাড়া যে আমরা না খেয়ে মরে যাব। যাদের সন্তানের কারণে আমি আমার রানীকে ফিরে পেয়েছি, তারা কি না কাজের অভাবে না খেয়ে মরে যাবে? সেটা কি করে হয়? তোমরা কোথাও যাবে না, এখন থেকে এই প্রাসাদেই তোমরা থাকবে। জেলে সুরেশ, আজকে থেকে তোমায় আমার প্রাসাদের বাগান রক্ষকের কাজটা দিলাম। বেশ ভালো মাইনে দেওয়া হবে তোমায়, চিন্তা করো না, নিজের প্রাসাদ মনে করবে। মহারাজ,
মহারাজ, আপনার জয় হোক মহারাজ, এই ঋণ শোধ করার মতো নয়। এরপর থেকে সুরেশ প্রাসাদের বাগান দেখাশোনা করত। এভাবেই সুরেশ তার স্ত্রী এবং জলকন্যাকে নিয়ে সুখে বাস করতে থাকে। দেখতে দেখতে ছোট্ট জলকন্যা 7 বছরের হয়ে যায়। তার নীলবর্ণের চোখে ছিল এক রাস মায়া।